হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। দেখো, পৃষ্ঠা নাম্বার যদি বের করো 68, তাহলে দেখবা যে অনুশীলনী 3.5 এই অধ্যায়টা, এই অনুশীলনী শুরু হওয়ার উপরে কিছু কাজ দেওয়া আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে কাজের অঙ্ক। আমরা যদি 68 পৃষ্ঠা বের করি তাহলে দেখবো যে কাজ আছে এরকম ক খ গ, নতুন সংকলন যে বই আছে সে বইতে, ঠিক আছে? সো আমরা একটা একটা করে সমাধান করি, চলো তাহলেই বুঝতে পারবা। এখানে দেখো ক নম্বরে কি বলছে, বলছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো। অর্থাৎ বনভোজনে যাবে, পিকনিক করতে যাব, ঠিক আছে? তার জন্য একটা বাস ভাড়া করা হয়েছে কত টাকা দিয়ে? 2400 টাকা দিয়ে। এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে, মানে 2400 টাকা ভাড়া। ওকে, আচ্ছা বুঝলাম। কিন্তু যতগুলো যাত্রী যাবে কেউ কম বেশি টাকা দিবে না, সবাই সমান টাকা দিবে, এটাও ভালো কথা। তারপরে কি বললো, প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। অর্থাৎ যতজন ছাত্রছাত্রী যাওয়ার কথা ছিল, অর্থাৎ শিক্ষার্থী যাওয়ার কথা ছিল, ঠিক আছে, যাত্রী যাওয়ার কথা ছিল, তার মধ্যে থেকে কি করছে, 10 জন আবার আসে নাই, ঠিক আছে? কারো মামার বিয়ে, কারো চাচার বিয়ে, কেউ অসুস্থ, কারো পেট খারাপ, এই কারণে পিকনিকে দেখা যায় যে যাওয়ার সময় কেউ না কেউ বাদ পড়ে। সো সেইভাবে 10 জন কী করছে, বাদ পড়ে গেছে, 10 জন আসে নাই। এই 10 জন না আসার জন্য কয় টাকা বেড়ে গেছে? 8 টাকা করে বৃদ্ধি পাইছে। মানে আগে যে টাকা ভাড়া দেওয়া লাগতো, এই 10 জন আসে নাই, এখন তো বাসের ভাড়া তো আর কমানো যাবে না যে 10 জন আসে নাই আমি 10 জনের কম ভাড়া দেবো, তা তো আর হয় না, কারণ বাসকে রিজার্ভ করা হয়েছে, তাই না? এই জন্য সেখানে তো 2400 টাকাই দিতে হবে। এই জন্য এখন কয় টাকা বেড়ে গেছে? বলে 8 টাকা বেড়ে গেছে। তাহলে আমাদের এখন প্রশ্ন করছে কি, বাসে কতজন যাত্রী গিয়েছিল, মানে 10 জন না আসার পর কতজন যাত্রী বাসে গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিল, সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি। দেখো ক নাম্বার থেকে যদি আমরা শুরু করি তাহলেই বুঝতে পারবা। তো এখানে কিন্তু আমরা এখানে প্রথমে, যেহেতু আমরা জানি না কতজন গেছে, এই জন্য আমরা লিখতে পারি ধরি প্রথমে যাত্রীর সংখ্যা, ঠিক আছে? প্রথমে যাত্রীর সংখ্যা, ওকে, কতজন? একজন, কারণ কতজন আছে তা তো আমরা জানি না, এই জন্য ধরে নিলাম একজন। তাহলে প্রত্যেকে ভাড়া দেয় কত, বের করতে পারবো না? তাহলে প্রত্যেকে ভাড়া দেয়, হ্যাঁ, তাহলে প্রত্যেকের ভাড়া হয় কত টাকা সেটা দেওয়া নেই। প্রত্যেকের ভাড়া, কারণ মোট ভাড়া কত? 2400। 2400 দিয়ে যদি এই সংখ্যাকে, যাত্রী সংখ্যাকে ভাগ দেয়, তাহলে প্রত্যেকের কত টাকা করে দেয় সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে 2400 ভাগ এক্স, এত টাকা। ওকে, সেমভাবে এইখানে আমাদের আবার কি বলছে, যে যাত্রী সংখ্যা ছিল তাদের মধ্যে কি করে নাই, 10 জন আসে নাই, তাই না? এই জন্য আমরা কি লিখতে পারি, 10 জন না আসায় প্রকৃত যাত্রী সংখ্যা হয়, বা 10 জন না আসায় প্রকৃত যাত্রী সংখ্যা কয়জন হবে বলো তো? আগে মোট ছিল একজন, তার মধ্যে আসে নাই কয়জন? 10 জন, তাহলে মোটের থেকে 10 বাদ দেবো, তাহলে এতজন, ঠিক আছে? তাহলে এখন ভাড়া দেয় কয় টাকা, তাহলে বের করি, তাই না? তাহলে 10 জন না আসায় যদি এতজন হয়, তাহলে প্রত্যেকের ভাড়া এখানে প্রত্যেকের ভাড়া, এই 10 জন না আসায় এখানে প্রত্যেকের ভাড়া কত হয়ে যাবে, সেমভাবে টাকাকে ভাগ দেবো জন দিয়ে। তাহলে এখানে কতজন আছে? এক্স মাইনাস 10 জন, ঠিক আছে? আমি বাংলা ইংরেজি মিশিয়ে ফেলছি না, ইংরেজিতেই লিখে দিই 10, ঠিক আছে? এত টাকা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো, আমরা কিন্তু এখন দেখো প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমাদের কি বলছে, এই যে প্রথমে যে টাকা ছিল, ঠিক আছে, সেই টাকার থেকে যদি এটা আমরা পরে যে 10 জন না আসার পরে যে টাকা হয়েছে সেই টাকার একটা আমরা এইখানে কম্বিনেশন করি, তাহলে কি হতে পারে, এটাকে দুইটাভাবে করতে পারি। মানে এটা থেকে এটা বাদ দিয়ে, ঠিক আছে, কত টাকা হয়ে যাবে? 8 টাকা, ব্যবধান হবে 8 টাকা। অথবা আমরা কি দেখাতে পারি, এইটা আর এইটা সমান হবে। কখন সমান হবে? আমরা যে এই টাকাটা না আসার পরে যে টাকা হয়েছে, 10 জন না আসার পরে যে টাকা দিছে, তাহলে সমান ভাড়া, এখানে কিন্তু প্রত্যেকেই সমান ভাড়া দিছে, তাই না? দেখো তো, 2400
এক্স মাইনাস 10, ঠিক আছে, সমান আমরা কি লিখতে পারি, এই যে এই টাকাটা 2400 আর এক্স প্রত্যেকে দিছে, কিন্তু এদের এই 10 জন না আসার কাছে আসছিল না এখানে, তাহলে এখানে কি হয়েছে, বেড়ে গেছে কত টাকা, যোগ 8 টাকা বাড়ছে, এই জন্য যোগ 8 টাকা দিতে পারি। এই কম্বিনেশনটাও নিতে পারি। আবার কি করতে পারি, এই দুটার পার্থক্য হয়ে কত টাকা পার্থক্য হয়েছে, 8 টাকা পার্থক্য হয়েছে, কারণ এই দুটার মধ্যে যে তোমার মনে করো যে কম বেশি হয়েছে, কারণ এইটা ছিল আগে, এই টাকাটা পাওয়ার কথা ছিল, তাই না, কিন্তু পরে 10 জন না আসায় এই টাকাটা এত টাকা করে দিতে হয়েছে, তাই না, এই জন্য যদি এইটাও দিয়ে দাও, এই কম্বিনেশন না দিয়ে, যদি এই কম্বিনেশন না দিয়ে আমরা এভাবে লিখি যে 2400 এক্স মাইনাস 10 মাইনাস 2400 এক্স, এটার ব্যবধান কত, এইটার ব্যবধান হয়েছে 8 টাকা, ঠিক আছে, কারণ এই যেখানে বলে দিয়েছিল 8 টাকা বৃদ্ধি পেলো, বেশি হয়েছে, তাহলে ওইটার থেকে এটা বাদ দিলে ব্যবধান হয় কত টাকা, 8 টাকা। সো এই দুইটা কম্বিনেশনে কিন্তু লিখতে পারি, কারণ এইটা সমান এইটা, কারণ এখন এই টাকা যে দিতে হয়েছে আগে এই টাকাটাই দিতে হয়েছে, তাই না, একই জিনিস। এখানে 8 যোগ করে দিলাম কেন, কারণ এইটার সাথে আরও 8 টাকা করে বৃদ্ধি হয়ে গেছে, বলছে 10 জন আসে নাই, এই জন্য 8 হয়ে গেছে। সো এইটার সমাধান করলেও হয়ে যাবে, এইটার সমাধান করলেও হয়ে যাবে, তুমি যেটা ভালো লাগে সেটার সমাধানই কিন্তু করতে পারো, আমি দুটাই দেখাই দিলাম। সো আমরা যদি এইটা থেকেই সমাধান করি তাহলে দেখো কি হয়ে যাবে, বা এখন আমরা কি করতে পারি, এটাকে সরাসরি কাটাকাটি গুণ করে দিতে পারি, তাই না। সো এ পাশেও করতে পারি, আবার চাইলে এইটাকে আগে গুণ করে নিতে পারি, যেমন এইখানে দেখো 2400 আছে, 2400 রাখবো, এক্স মাইনাস 10 ইকুয়াল, এই পাশে আমাদের কত হয়ে যাবে, যোগ আছে, যদি যোগ করি এক্স আর একের লসাগু এক্স, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 2400, ওকে, যোগ এখানে কত হয়ে যাবে 8x, ওকে। এখন আমরা কি করব, এখন কিন্তু বজ্রগুণ করতে পারি, এটাকে যদি আমরা বজ্রগুণ করি বা তাহলে কী হয়ে যাবে, এটার সাথে এক্সের গুণ, তাহলে 2400x ইকুয়াল, এখন এইটাতে যদি বজ্রগুণ করি, এক্সতে যদি এটাকে গুণ করি, এক্সের আগে প্লাস এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে 2400 সাথে এক্স, আবার এই এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস 8x আর এক্স গুণ হয় 8x স্কোয়ার, ওকে। এখন আবার 10 দিয়ে কে গুণ করব, ঠিক আছে, আমি একসাথে গুণ করে দিতেছি, ঠিক আছে, নাহলে এইটা নিয়ে আবার এটা নিয়ে রাখতাম, আবার আর এক লাইন করা লাগতো, এই জন্য আমি একসাথে গুণ করতেছি, দেখো দরকার নেই। তারপরে এই 10 দিয়ে -10 দিয়ে এই দুটোকেই গুণ করবো আবার, তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 10 দেখে গুণ করলে কত হয়ে যাবে, এর সাথে খালি আর একটা শূন্য বেড়ে যাবে, ওকে। আচ্ছা, এই প্লাস মাইনাসে মাইনাস, 8 10 80 আর সাথে এক্স হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, বা দেখো চাইলে এই পাশেরটাকে আগে আমরা সাজায় নিতে পারি, যেমন 2400x ইকুয়াল, এখানে দেখো কত আছে 2400x, তাহলে ও সরাসরি তো এটা কাটাই যেত এখান থেকে, দেখো এটা কিন্তু অলরেডি কেটে গেছে, যেমন 2400x এর পাশে আছে সমানের এই পাশে ও পাশে কেটে যায়, কারণ এই পাশে আসলে তো মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস কেটে যেত, ঠিক আছে, তাহলে এই পাশে এখন কিছুই বাঁচলো না, শূন্য ইকুয়াল, আমরা শূন্য লিখতে পারি। আর না লিখে শূন্যটা এভাবে আগে না লিখে আমরা কি করতে পারি, এই যে এখন সরাসরি এই পাশেরগুলো এই পাশে নিয়ে আসবো আর এই পাশেরগুলো এই পাশে নিয়ে যাবো, বুঝতে পারছো। আচ্ছা, না বুঝতে পারলে আমি দেখাই দিই, এই পাশে যেহেতু কিছুই বাঁচ নাই, শূন্য সমান, তাহলে এই পাশে এখন কী বাঁচলো, যে সঙ্গে জিনিসগুলো বাঁচছে সেগুলোকে জাস্ট আমরা সাজায় লিখবো। প্রথমে আছে 8x স্কোয়ার নিলাম, তারপরে এই যে 80x আছে না, এটাকে মাঝে নিলাম 80x, তারপরে মাইনাস এখানে কত আছে দেখো তো, এটা ঠিক আছে 24,000, ওকে। তাহলে এখন কী করবো, এই শূন্যকে ওই পাশে পাঠিয়ে দেবো আর সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, তাহলে বা 8x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 24,000 ইকুয়াল 0, ওকে। কারণ সব একসাথে সব এই পাশে নিয়ে আসলে আর এই পাশেরগুলো ওই পাশে নিয়ে গেলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। বা এখন এখান থেকে কি করতে পারি, দেখো আমরা 8 কমন নিতে পারি, 8 যদি আমরা কমন নেই তাহলে কী বাঁচবে, এক্স স্কোয়ার মাইনাস 8 10 80 10x মাইনাস 3 8 24 3 আর 3 0 মানে 3000, ঠিক আছে, ইকুয়াল 0। এখন এই 8টার সাথে কী আকার আছে, গুণ আকারে, 8কে যদি এখন সমাধানের পাশে পাঠিয়ে দিয়ে যাবে ভাগ, আর শূন্য দিয়ে যে কোনো কিছুকে ভাগ করলে তার মান কত হয়, শূন্যই হয়, তার মানে এইটাই হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল 0, কারণ এই 8 দিয়ে 0 ভাগ দিছি, 0ই, ওকে। আচ্ছা, তাহলে এইটাকে এখন আমরা আবার কী করতে পারি, দেখো মিডল ফ্যাক্ট করতে পারি খুব ইজিলি, ঠিক আছে, কীভাবে, বা এক্স স্কোয়ার এখানে 10 আছে মাইনাস 60x আর হচ্ছে প্লাস 50x যদি দিয়ে দিই, তাহলে দেখো 60 থেকে 50 বাদ দিলে মাইনাস 10x, ঠিক আছে। আবার যদি এই দুটোকে গুণ করি 5 6 30, এই 30 আর 2 0 2 0, তার মানে ঠিক আছে মাইনাস
3000 ইকুয়াল 0। বা তাহলে এই দুটোর ভিতর থেকে আমরা এক্স কমন নেব, কী বাসবে এক্স মাইনাস 60 আর প্লাস এইখান থেকে আমাদের 50 কমন যাবে, তাহলে কী বাসবে এক্স মাইনাস এটাতে দিলে 5 6 30 আর হচ্ছে 1 0, ঠিক আছে। তাহলে এখানেও 60 ইকুয়াল 0। বা তাহলে এক্স মাইনাস 60 আমাদের ভিতরে ছিল, এটা হচ্ছে কমন, আর বাইরে যেটা আছে এক্স প্লাস 50 এটা নিলাম 0। তাহলে এটা আর এটা সমান যদি 0, তাহলে আমরা আলাদা করে লিখতে পারি এখন এটা সমানও 0 আবার এটা সমানও 0। দেখো এক্স মাইনাস 60 ইকুয়াল 0, আবার এক্স প্লাস 50 ইকুয়ালও 0। তাহলে বা এখানে এক্স ইকুয়াল আমরা কী লিখতে পারি, এই পাশে মাইনাস আছে, সমান চিহ্নের পাশে গেলে 60 প্লাস হয়ে যাবে। আর এখানে কী হয়ে যাবে দেখো তো, বা এক্স ইকুয়াল এই পাশে কী আছে প্লাস আছে, সমান চিহ্নের পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 50। এখানে আমরা লিখতে পারি যেহেতু যাত্রী গেছে, এক্সের মান আমরা কী ধরছিলাম যাত্রী, যাত্রী কেউ না কেউ তো গেছে তাই না, কিন্তু এখানে মাইনাস চলে আসছে। সো যাত্রীর মান কখনো কী হয় না, ঋণাত্মক হতে পারে না। সো আমরা লিখে দেব যাত্রীর আমরা এখানে লিখব যে যাত্রীর মান ঋণাত্মক হতে পারে না, তাই এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে হবে, ঠিক আছে। তাহলে এক্স সমান কতজন, 60 জন। তাহলে যাত্রী যাওয়ার কথা ছিল কয়জন, 60 জন, কিন্তু যাত্রী কিন্তু 60 জন যায় নাই। এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছিল বাসে কতজন যাত্রী গিয়েছে, 10 জন আসে নাই, তাই না। তাহলে যাত্রী গিয়েছিল, সুতরাং যাত্রী গিয়েছিল কয়জন, 60 বিয়োগ 10, কারণ 10 জন যায় নাই, তাহলে কয়জন 50 জন। ওকে, আর কি বলছে প্রত্যেকে কত টাকা করে দেয়, সুতরাং প্রত্যেকে টাকা দেয় কত টাকা, তাহলে এখানে হয়ে যাবে 2400 ভাগ 50। এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। কয়বার যাবে, 28 বার। দেখো 50 দিয়ে 24কে ভাগ দিই চলো, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমরা দেখো কয়বার যাবে, 48 বার। তাহলে কয়বার যাবে, 4 বার। 4 বার দিলে কত হয়ে যাবে, 200, বাঁচবে কত 40 আর 1 শূন্য কাটানো। তাহলে এখন কয়বার যাবে, 8 বার, ঠিক আছে। তাহলে 0 5 8 40, তাহলে 48, তাহলে সমান সমান কত হয়ে গেল, 48 টাকা। এটা কিন্তু রাফ। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 50 জন যাত্রী গেছিলো আর ভাড়া হইলো কত টাকা করে, 48 টাকা করে। ওকে, সো একটু তুমি চেষ্টা করলেই কিন্তু পেরে যাবা, খুব হার্ড বা কঠিন কিছু না। ওকে, আচ্ছা। তারপর যদি আমরা খ নাম্বার লক্ষ্য করি, এখানে খ নাম্বার কী ছিল দেখো, এখানে বলছে ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে। অর্থাৎ এই দুইজন মিলে, ক আর খ দুইজন লোক মনে করো, এরা একত্রে একটি কাজ পি দিনে করতে পারে, ঠিক আছে। মানে যে কোনো একটা কাজ, বিল্ডিং বানানো হোক, ঠিক আছে, আর দোকান বানানো হোক, বা কোনো অ্যাসাইনমেন্ট, যে কোনো একটা কাজ দুইজন মিলে কত দিনে করতে পারে, পি দিনে করতে পারে। ক একা কাজটি কিউ দিনে করতে পারে, খ একাকি কত দিনে ওই কাজটি করতে পারে। অর্থাৎ করটা বলে দিচ্ছে যে কর করতে পি কিউ দিন লাগে, কিন্তু এই খর করতে কতদিন লাগে সেটা আমাদের বের করতে হবে। সো খর করতে কতদিন লাগে এটা তো আমরা জানি না, তাই না। যখনই জানি না, অজ্ঞাত রাশি, এই জন্য আমরা কী করতে পারি, এটার খরটা আমরা ধরে নিতে পারি। যে ধরি খ এক্স দিনে কাজটি করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি খ এক্স দিনে কাজটি করতে পারে, কাজটি করতে পারে। ওকে, তাহলে খ একদিনে করতে পারে কয়টা কাজ, একটা কাজ। মনে করো একটা কাজটা হচ্ছে সম্পূর্ণ কাজ, ঠিক আছে। যেহেতু খ এক্স দিনে করতে পারছে, তাহলে এক্স দিনে কী করছে, মানে সম্পূর্ণ কাজটা করে ফেলছে, তাই না। এই জন্য আমরা কী লিখতে পারি এখানে, যে খ এক্স দিনে করে একটি কাজ, সম্পূর্ণ কাজ মানে একটি কাজ, একটা কাজ বা সম্পূর্ণ কাজ, যে কোনো একটা জিনিস লিখতে পারি। তাহলে এখানে খ এক্স দিনে করতে পারে একটি কাজ।
তাহলে সুতরাং খ একদিনে করতে পারে কতটুকু কাজ সেটা বের করি। তাহলে কি হয়ে যাবে, ও বাংলা ইংরেজি আবার লিখে ফেলছে, এখানে 1 দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী দেবো, 1/x অংশ কাজ। ওকে, সেমভাবে ক একা কাজটা করতে পারে কয় দিনে, পি দিনে, তাই না? তাহলে একদিনে কয়টা, মানে এই ক একা কাজটি কিউ দিনে করতে পারে, তাহলে ক কিউ দিনে কাজ করে সম্পূর্ণ কাজ। সেমভাবে এটার মতো করে লিখে নেব, দেখো আবার। তাহলে আমরা কি লিখতে পারি, ক কিউ দিনে করতে পারে একটি কাজ। তাহলে ক একদিনে করতে পারে, আচ্ছা এখানে আবার বাংলা লিখে রাখছি, একদিনে করতে পারে, তাহলে কত, 1/কিউ অংশ কাজ। বাট আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বলছে এটা তো ক আর খ আলাদা আলাদা বের করলাম একদিনে, কিন্তু এখানে বলছে ক ও খ একত্রে করতে পারে একদিনে কত, পি কাজ, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে ক ও খ, ঠিক আছে, ক ও খ পি দিনে করে, কয় দিনে করছে, ক আর খ পি দিনে করছে, তাহলে পি দিনে করতে পারে কয়টা কাজ, একটি কাজ, বুঝা গেছে। তাহলে একদিনে কয়টা করতে পারে, ক ও খ একদিনে করতে পারে, তাহলে কি হবে, 1/পি অংশ কাজ। তাহলে দেখো তো, এই যে খ করছে এই অংশ কাজ একদিনে, আর সরি হ্যাঁ, আর ক করছে এইটুকু একদিনে, আর দুইজন মিলে ক আর খ দুইজন মিলে একদিনে করছে এইটুকু। তার মানে এই দুইজন মিলে যতটুকু করছে এই দুটোকে যোগ করলে এই যে এইটুকু হয়, কারণ এখানে ক আর খ একদিনেই তো করছে এত অংশ, আর এখানে ক একদিনে করছে, খ একদিনে করছে, তার মানে এই দুইটা যোগ করে যতটুকু হয়েছে ক আর খ একদিনে ততটুকুই কাজ করছে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, দেখো তো, এইটা সমান কিন্তু এটা লিখে দিতে পারি, ঠিক আছে। যেমন এই যে এই দুটো যোগ দেব, 1/x প্লাস এটা, আর এই যে এটা 1/কিউ সমান কত, এই যে এটা 1/পি। তাহলে এটাকে এখন সমাধান করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। বা তাহলে এখন এখানে কি হতে পারে, দেখো তো, এই 1/xকে আমরা এখানেই রাখবো, ইকুয়াল 1/পি, এ পাশে যা আছে তাই রেখে দিলাম, এ পাশে প্লাস ছিল, এ পাশে সেটা মাইনাস হয়ে যাবে 1/কিউ, ঠিক আছে। তাহলে বা এখন যদি আমরা এটা করি, 1/xকে ঠিক রাখবো, এই দুটোর লসাগু হয়ে যাবে পি কিউ, তাহলে পি পি কেটে যাবে, কিউ আসবে, কিউ অক্ষে কিউ, ঠিক আছে, এই মাইনাস কিউ কিউ কেটে যাবে, পি বসবে, পি অক্ষে পি। এটা এখন যেহেতু আমাদের শুধু এক্সের মান লাগবে, এই জন্য এটাকে কী করবো, উল্টায় দেবো, প্রতিস্থাপন উল্টায় দিলে কি হবে, এই এক নিচে চলে আসবে, একের তো কোনো দাম নাই, নিচে এক থাকলে তাহলে শুধু এক্স হয়ে যাবে, সুতরাং এক্স ইকুয়াল এটা উল্টে যাবে, পি কিউ যাবে উপরে, আর কিউ মাইনাস পি আসবে নিচে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স সমান এত যদি হয়, তাহলে এক্স দিনে আমরা ধরছিলাম খ কাজটি করতে পারে কয় দিনে, এক্স দিনে, তার মানে এখানে কিন্তু আমাদের ক্ষয় বের করতে বলছিল, খ একাকে কত দিনে কাজটি করতে পারে, তার মানে আমরা লিখে দেবো, সুতরাং খ এত দিনে কাজটি করতে পারে, সুতরাং খ পি কিউ বাই কিউ মাইনাস পি দিনে কাজটি করতে পারে, কাজটি করতে পারে। ওকে, সো এটাই কিন্তু অ্যান্সার। তারপরে যদি আমরা দেখি গ নাম্বারটা, এখানে একটু লক্ষ্য করো, এখানে কি বলছে দেখো, এখানে বলছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে 2 কিলোমিটার বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। এখানে তোমাকে একটু জিনিস বুঝতে হবে, অনুকূল আর প্রতিকূল কি। মনে করো একটা স্রোত, এটা নদী, ঠিক আছে, নদীর এই যে এইদিকে ঢেউ যাচ্ছে, এইদিকে ঢেউ যাচ্ছে, তুমিও যদি এই দিকেই যাও, ঢেউ না সরি স্রোত যাচ্ছে, ঠিক আছে, এইদিকে স্রোত মানে পানি এইদিকে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে,
ঠিক আছে, এইদিকে কী করতেছে, পানি যাচ্ছে। সো তুমিও যদি এখানে মনে করো একটা নৌকা নিয়ে, এটা মনে করো একটা নৌকা, ঠিক আছে, আচ্ছা যেভাবে হোক হয়েছে, এটা নৌকা। তুমি যদি এই নৌকাটা নিয়ে এই দিকে যাও, ঠিক আছে, এই দিকে যাও, তার মানে এর হচ্ছে কী কুল, অনুকূল, মানে স্রোত যে দিকে যাচ্ছে তুমিও সেই দিকে যাচ্ছ, সেটা হচ্ছে অনুকূল। আর ধরো এই দিকে স্রোত, কিন্তু তুমি এই একটা নৌকা নিয়ে, ঠিক আছে, এই একটা নৌকা নিয়ে তুমি কি করতেছো, এই দিকে আসতেছো, তখন তাকে বলবে প্রতিকূল। অনুকূল মানে যেদিকে যাবা, স্রোত যেদিকে তুমি সেদিকে যাচ্ছ, সেটা অনুকূল। আর প্রতিকূল কি, স্রোত যেদিকে তুমি তার উল্টো দিকে আসতেছো, তাহলে এটা হবে কি, প্রতিকূল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি বলছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগ যেতে পারে। মানে প্রতিকূল অর্থাৎ এই দিকে তোমার, এইদিকে, ঠিক আছে, এই দিকে তোমার স্রোত বইতেছে, কিন্তু তুমি প্রতিকূলে দাঁড়াচ্ছ, মানে তুমি আসতেছো কোন দিকে, তুমি আসতেছো এই দিকে, ঠিক আছে। কত কিলোমিটার বেগে, 2 কিলোমিটার বেগে, তাহলে তোমার বেগ কিন্তু এখানে 2 কিলোমিটার না, প্রকৃত বেগ কিন্তু 2 কিলোমিটার না, তোমার বুঝতে হবে। কারণ তুমি এইদিকে আসতেছো, প্লাস আবার ধার, এই যে নদীর যে স্রোত, এটা আবার তোমাকে কী করতেছে, পিছাই নিয়ে যাইতেছে, তা আবার তুমি আসতেছো, তারপরে আগাচ্ছ, আবার স্রোত তোমাকে কিছুটা পিছিয়ে নিয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আগে দেখতে হবে স্রোতের বেগ কত। তাহলে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ যদি 3 কিলোমিটার হয়, তাহলে দেখা যাচ্ছে তোমার প্রকৃত বেগটা কত, সেটা কি এখন বুঝতে পারছো। কারণ তুমি 2 কিলোমিটার এদিকে আগাচ্ছ, আর 3 কিলোমিটার তোমাকে স্রোত তোমাকে 3 কিলোমিটার পিছিয়ে নিয়ে যাচ্ছে। স্রোতের বেগ কিন্তু কত কিলোমিটার, এখানে বলছে 3 কিলোমিটার, মানে সে তোমাকে 1 ঘন্টায় 3 কিলোমিটার পিছিয়ে নিয়ে যাচ্ছে। সেই 3 কিলোমিটার পাড়ি দিয়েও আবার তুমি আরও 2 কিলোমিটার কী করতেছো, আগায় যাচ্ছ। তাহলে তোমার প্রকৃত বেগ কত, 5 কিন্তু, ঠিক আছে। কারণ স্রোত তোমাকে নিয়ে গেছে, ঠিক আছে, 3 কিলোমিটার নিয়ে গেছে, মনে করো এইখানে তুমি আসো, এইখান থেকে এখন নৌকাটা ছাড়ছে, ঠিক আছে, এটা মনে করো দাঁড়, এইখানে তোমার নৌকাটা এখন আসে। সো এইখান থেকে কি করবে, নৌকাটা তোমার স্রোত বুঝছে এইদিকে, তাহলে তুমি ছাড়ছো, নৌকা তোমাকে কি করছে, 3 কিলোমিটার পিছনে নিয়ে গেছে স্রোত, মনে করো এই পর্যন্ত 3 কিলোমিটার পিছনে নিয়ে গেছে, কিন্তু তুমি কি করছো, এইখান থেকে এই পর্যন্ত 2, তুমি আবার এর প্রতিকূলে মেশিন চালিয়ে বা দাঁড় বেয়ে তুমি কী করতেছো, এই পর্যন্ত আসতে পারছো, ঠিক আছে। তার মানে তোমার বেগ কত, এখানে তো তোমার আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে 2 কিলোমিটার ঘন্টায়, তুমি 2 ঘন্টা পর এই পর্যন্ত আসতে পারছো, তাই না। তার মানে কি, তোমার প্রকৃত বেগ কিন্তু এটা না, কারণ স্রোত তোমাকে এইখানে নিয়ে গেছে, তুমি এইখান থেকে এই পর্যন্ত আসছো, তাহলে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত 3, আরও এই যে এই 2, তাহলে কত, 5, তার মানে তোমার প্রকৃত বেগ কিন্তু 5, ঠিক আছে। এই জন্য আমরা এখানে লিখতে পারি, দেখো যে স্রোতের বেগ দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে স্রোতের, ঠিক আছে, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, ওকে। আর স্রোতের প্রতিকূলে এখানে দাঁড় বেয়ে যায় কত ঘন্টা, 2 ঘন্টা, তাহলে স্রোতের, কি লিখতেছি আমি, আচ্ছা দেখো আমি বলতেছি, লেখা না বুঝলে একটু বুঝে নিও কিন্তু, ঠিক আছে। স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় সমান 2 কিলোমিটার, ওকে। তাহলে দাঁড়ের বেগ ঘন্টায় কত, ঠিক আছে, মানে প্রকৃত যেটা বেগ সেটা, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দাঁড়ের বেগ, প্রকৃত বেগ নাকি সরাসরি বেগ লিখতে পারি, বেগ ঘন্টায় স্রোতের বেগ আর এই যে প্রতিকূলে বেগ, তাহলে 3 যোগ 2, ঠিক আছে, এত কিলোমিটার, কিলোমিটার, তাহলে সমান সমান কত হয়ে যাবে, 5 কিলোমিটার, কিলোমিটার, ওকে। আচ্ছা তাহলে অনুকূলে কার্যকর বেগ কত, এখন তুমি মনে করো এটা কিন্তু আবার কোন দিকে যাব বলছে, স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যাব আমরা, তাহলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেই সময়টা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে কতটুকু আছে সেটা বের করতে পারবো না, কারণ এখন আমার প্রকৃত বেগই কত, 5 কিলোমিটার, তার মানে মনে করো এই দিকে স্রোত যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে একটা নৌকা
এখান থেকে মনে করো এটা একটা নৌকা, ঠিক আছে, এ যাবে, ঠিক আছে। তাহলে এর বেগ, প্রকৃত বেগ পাইলাম এখন কত কিলোমিটার, 5 কিলোমিটার। এখান থেকে মনে করো 1 2 3 4 5 এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তো 5 কিলোমিটার তো আমার প্রকৃত বেগ, আমি তো এই বেগে যাবই। তারপরে আবার বলছে যে স্রোতের বেগ আবার ঘন্টায় কত কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার তো আমি নিজেই যাব, আবার এই সময়ের মধ্যেই স্রোতও আমাকে নিয়ে যাবে কয় কিলোমিটার, 3 কিলোমিটার, মানে আরও 3 যাবে, 1 2 3, তার মানে এই পর্যন্ত আসবো, তাই না? কারণ আমার তো প্রকৃত বেগ যদি ধারটা না থাকতো, একদম শান্ত পানি থাকতো, তাহলে তো আমি 1 ঘন্টায় এই পর্যন্ত আসতে পারতাম। কিন্তু এখন তো স্রোত আছে, তাহলে আমার স্রোতে আমার নৌকা তো চলবেই, আবার স্রোতে আরও জোরে চলবে, তাই না? তাহলে আমার তো এই পর্যন্ত আসতো, কিন্তু স্রোত আবার আছে কত কিলোমিটার, ঘন্টায় 3 কিলোমিটার। এই জন্য আবার আরও 3 কিলোমিটার আমাকে বেশি নিয়ে আসবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবে। তাহলে আমরা বলতে পারি অনুকূলে কার্যকর বেগ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অনুকূল, এটা কিন্তু প্রতিকূল না, যেদিকে স্রোত সেদিকেই যাব, তাহলে সেটা কী হবে, অনুকূল। তাহলে অনুকূলে কার্যকর বেগ, কার্যকর বেগ, তাহলে কত হবে, প্রকৃত বেগ 5 আর স্রোতের বেগ 3, ঠিক আছে, সমান কত হয়ে যাবে, 8 কিলোমিটার ঘন্টায়। ওকে, এখন কিন্তু আমরা দেখো ঐকিক নিয়মে বের করতে পারি। তাহলে 32 কিলোমিটার, সময়টা বের করতে বলছে, তাহলে কয় কিলোমিটার যেতে হবে, 32 কিলোমিটার। তাহলে এক 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, তাই না? তাহলে কিন্তু এটাকে আমরা কি করতে পারি, জাস্ট জিনিসটাকে আমরা সময় যেহেতু চাইছি, সময়কে ঐকিক নিয়মে কী করতে হয়, যেটা চাই সেটা ডান পাশে রাখতে হয়। তাহলে আমরা লিখতে পারি 4 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে কত ঘন্টা, 32 কিলোমিটার যেতে কত ঘন্টা, বের করতে পারবো না, খুব ইজি কিন্তু। তাহলে আমরা লিখতে পারি 8 কিলোমিটার যেতে সময় লাগে সমান 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে কত হয়ে যাবে, আচ্ছা 1/8 ঘন্টা, ঠিক আছে। সুতরাং আমাদের যাইতে হবে কত, 32, তাহলে সুতরাং 32 কিলোমিটার যেতে সময় লাগে কত হয়ে যাবে, 32 উপরে 1 গুণ 32 নিচে 8, এত ঘন্টা। এটা দিয়ে কাটলে 4 32, 4 ঘন্টা সমান সমান 4। তাহলে কত ঘন্টা সময় লাগে বলছে, 4 ঘন্টা সময় লাগে। সো আমাদের কিন্তু এটা অ্যান্সার হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছো। ওকে, আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।